হ্যাপি হোলি। বন্ধুগণ, আমরা সবাই জানি এর মধ্যেই দিনক্ষণও ঠিক হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচন, আমাদের দুটো আসন, একটা পশ্চিম আসন, একটা পূর্ব আসন। পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী, সবার পরিচিত মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন রাজবাড়ির কন্যা, আপনারা সবাই জানেন কিরিপি বিক্রম মাণিক্য বাহাদুরের উনি কন্যা, এবং মহারানী কৃতি দেববর্মা মহোদয়, এবং যেখানে ওনার বিয়ে হয়েছে সেখানেও উনি মহারানী, সেখানেও মহারাজার ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো ওনাকে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে ওনাদের দুজনকেই দাঁড় করানো হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। মত বিনিময়ে আমি শুনলাম এখানে রায়বাবু বলেছেন, রিটায়ার্ড টিচার, তাছাড়া জীবন আচার্যী মহোদয় বলেছেন যিনি পেনশনার। এখানে খুব ভালো লাগলো যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মেয়ে আমিনা বেগম এখানে ওনার বক্তব্য রেখেছেন। তাছাড়া ফার্মার্সদের পক্ষ থেকে এখানে বক্তব্য রেখেছেন শ্রী তপন দেবনাথ মহোদয়। আপনাদের কথা আমি শুনলাম, এবং আপনাদের প্রশ্ন আপনারা যা করেছেন তার উত্তরও কিন্তু আপনারাই দিয়ে দিয়েছেন। কাজে এখানে নতুন করে আমার উত্তর দেওয়ার আর কোনো সেখানে ওনার চান্স নেই। তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন, এবং এতেই প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের। সবচেয়ে বড় জিনিস, আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখেই, ওনার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কাজটা করি। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি। ত্রিপুরাতে আইন শৃঙ্খলার, এটা আমাদের ডাটা না, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর 5ম স্থানে ছিলাম, আর এবার 3য় স্থানে চলে এসেছি। তবুও দু একটা ঘটনা হয় এই দেশে, সব জায়গায় হয়। যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না, আইন ব্যবস্থারও দরকার ছিল না। এগুলো হবে, মানুষ আমরা মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলি, তখনই এগুলো হয়, তখনই আইনের ধারস্থ হয়, সবাই যায় বিচার ব্যবস্থা। এখন দেখতে হবে যে পুলিশ তার কাজ করছে কিনা, আইনি ব্যবস্থা ঠিক আছে কিনা। তো সেই দিক দিয়ে বিচার করলে ত্রিপুরাতে এখন এত একটা সুন্দর পরিবেশ। আমরা জানি 2023-এর ইলেকশন যখন আমাদের বিধানসভার হলো, সবাই কিন্তু চিন্তায় যে কি জানি হবে। আর একটা অশুভ জোর, এখন ইন্ডিয়া নাম দিয়েছে, INDIA, ইন্ডিয়া। ইন্ডিয়া তো নেই, এ চলে গেছে অ্যালায়েন্স, ইন্ডি হয়েছে। এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে। আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত আই এগিয়ে দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। তো এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন, আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং CPM-এর জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছ, তো এখন বলছি আমরা ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি, বা কংগ্রেস বলছে CPM-এর সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে। এখন বলছে ইন্ডিয়া জোট আমরা লড়বো। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের আমি বিধানসভাতেও বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে। 3 জন বিধায়ক ওরা মাথা হেড করে বসে আছে। আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল, কিন্তু সুযোগ ওরা হারিয়ে ফেলেছে। কারণ বারবার কংগ্রেসের উপর মানুষের আশা ছিল, আস্থা ছিল,
কিন্তু এখানে আমরা সবসময় যে কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না, বারবার সেটা পরীক্ষা হয়েছে। আমরাও এই দিশায় আমরাও চলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2014-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্ব নিল, তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা কিভাবে উন্নতি করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়েছে। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে গেল। আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-র আগে কি ভারত ছিল আর 2014-র পর ভারত কি, এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে। আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014-তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014-তে এই দেশ টিকবে কি টিকবে না, এই নিয়ে আমাদের খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার হতো, আবার চলে যেত, আর এর মধ্যে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো। আর আমরাও ভাবতাম বোধহয় এইভাবেই বোঝায় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায়। সোলজারদের, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা বর্ডারে থাকতো তাদের গলা কেটে আমাদের এই ভারতবর্ষে আমাদের দেশের মধ্যে ফেলে দিত। সবাই জানেন পাকিস্তানের সমস্ত ঘাতক বাহিনী পার্লামেন্টে আঘাত করেছে, তখন আমরা বুঝতাম কি হচ্ছে না কি, আমরা ভাবতাম যে কি হবে, দেশের কি থাকবে কি থাকবে না, এই একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো এখন সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে দেশ এখন সুরক্ষিত, কারণ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক যখন করলো তখন কিন্তু বুঝে গেল যে ভারত কোন জায়গায় আছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদিজির জন্য। মোদিজি বলছেন, দেখুন একটা ছোট্ট আপনার ফ্যামিলির মতো যখন মানুষ একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, সবাই চায় যে এমন জায়গায় আমি যদি ওনার সাথে কথা বলি আমি তাহলে আমার কোন দিকে আমার যাওয়াটা উচিত, আমি সুরক্ষিত কিনা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। গার্জিয়ানশিপ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই গার্জিয়ানশিপ আমাদের ভারতবর্ষে ছিল না, এখন গার্জিয়ান আমাদের চলে এসেছে এবং তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমাদের আর কি চিন্তা বলুন, আমরা রাজনীতি করি, যেহেতু কংগ্রেস আস্থা মানুষ রাখতে পারেনি, প্ল্যাটফর্ম চলে এসেছে 2014 পরে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যাওয়া যেতে পারে। একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে দেশকে উনি মানে সারা জাগিয়ে দেশকে উন্নতি করছেন। আমরা তো এগুলোও বলে গেছিলাম যে আমরা আধ্যাত্মিক যে বিষয়, যে ঈশ্বর ছাড়া কিচ্ছু হবে না, সমস্ত মন্দিরগুলোকে আবার পুনর্নির্মাণ, এর বিষয়ে আপনারা সবাই জানেন। জানুয়ারির 22 তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, 500 বছরের সমস্যা উনি সমাধান করলেন। সারা ভারতবর্ষের মধ্যে মনে হলো যেন রামময় হয়েছে। আমরাও টিভির পর্দায় দেখতাম, আমরাও মানে কীর্তন থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম আমরা জয়গান করেছি। কথায় কথায় আমরা বলি যে রাম রাজত্ব, এটা কি রাম রাজত্ব কলিযুগ, আমরা বলি কি না? অর্থাৎ রাম রাজত্ব মানে কি, অর্থাৎ রাম যখন রাজত্ব করেছেন ভারতবর্ষে, সেখানে আপনার মানুষের সমস্যা সমাধান হতো, ওইখানে আইনের শাসন ব্যবস্থা ছিল, মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না, কোনো সমস্যা থাকলে আমাদের রামজি ছিলেন। তো সেই রামলালাজি যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন, এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে, এখন ভারতবর্ষ রাম রাজত্ব আবার চলে এসেছে। মানুষের উপর আস্থা করেন যে একজন আরেকজনের প্রতি আমাদের যে একাত্ম মানববাদের যে চিন্তা, সেটা চলে এসেছে। আগে এটা ছিল না, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। আমরা জাতি জনজাতিদের মধ্যে দেখেছেন আপনার কিভাবে বিভেদ সৃষ্টি করেছে। আমাদের এখানে প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি, আগে তো নর্থ ইস্টকে মানে হেয় করে থাকতো, কেউ নজরেই দিত না, সেই জায়গায় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে দেশও ডেভেলপমেন্ট হবে না। আর উনি বলছেন আমাদের জাতপাতের রাজনীতি আমরা বহু দেখেছি, বারবার বলছেন আমার কাছে 4টা জাত আছে, একটা হচ্ছে মহিলা জাত, একটা হচ্ছে আমার
গরিব জাত, একটা আমার কৃষক জাত, একটা মহিলা যুব জাত, তো এইভাবে উনি সমস্ত জাত বলে ওদের যদি উন্নয়ন হয় তাহলে আর জাতপাতের কোনো দরকার নেই। আমরা আগে জানতাম যে উত্তরপ্রদেশ, বিহারে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই জায়গার মধ্যে দেখা গেছে জাতপাতের তাদের অংশগ্রহণ করিয়ে এমন একটা অবস্থা করেছেন যে সবারই রিপ্রেজেন্টেশন আছে। দেখুন, উনি মহিলাদের যে বিধানসভা এবং পার্লামেন্টে ওনাদের যাতে 33% ওনাদের অংশীদারিত্ব থাকে সেটা পার্লামেন্টে পাশ করেছেন। আমাদের ত্রিপুরা সরকার 33% মহিলাদের জন্য আমরা যে কর্মসংস্থানের যে আমাদের গভর্নমেন্টের যে আমাদের ইয়েগুলো বেরোয় সেখানেও আমরা 33% সংরক্ষণ রেখেছি। তো সব জায়গার মধ্যে আমরা মহিলাদের 50% মহিলা ভারতবর্ষে আমরা ত্রিপুরা যাই বলুন 50% হচ্ছে আমাদের মহিলারা যতক্ষণ ধরে মানে সুরক্ষিত না হবে, মহিলাদেরকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, কোনো দিন একটা রাজ্য বা একটা দেশ কোনো দিন সামনের দিকে যাবে না। এখানে অনেকে হয়তো বা এসএইচজি গ্রুপের আমার বোনেরা আছেন, মায়েরা আছেন, মেয়েরা আছেন। ত্রিপুরাতে 2017-তে মাত্র 4000 এসএইচজি গ্রুপ ছিল, এখন কত? আমাদের 56,000 এসএইচজি গ্রুপ। শুধু তাই নয়, এতে করে প্রায় 5 লাখের মতো মহিলা আজকে এসএইচজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে। তাদের আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। আমরাও সেই দিশায় ডাবল ইঞ্জিনের কথা আমরা বলি। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, ডাবল ইঞ্জিনের কত সুবিধা হয়। আপনারা বোধহয় জানেন যে কিছুদিন আগে যে মণিপুরের একটা সমস্যা হয়েছিল, সেখানের যে অবস্থা, সেখানে যারা পড়াশোনা করতে গিয়েছিল, যারা স্টুডেন্টরা ছিল, গার্জিয়ানরা এসে আমাদের কাছে কথা বলতো যে ওনাদেরকে ফিরিয়ে আনুন। কি একটা অবস্থা, মারাত্মক একটা বিপজ্জনক অবস্থা। সেই জায়গায় আমি যখন এভিয়েশন মিনিস্টারকে আমি ফোন করলাম, উনি রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেন দিল এবং পরের দিনও আরেকটা প্লেন দিয়ে প্রায় 250 স্টুডেন্টকে আমরা নিরাপদে আগরতলায় নিয়ে আসলাম এবং ত্রিপুরা সরকারের খরচে আমরা এনেছি। অর্থাৎ এটাই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয় আমাদের দেখান, আমরাও সেই বিষয়ে আমরা করি। আমরা 140 কোটি টাকার সেখানে আমরা সেই প্রজেক্ট বাজারঘাট আমি নিজেও গেছি জায়গাটা দেখতে। তো সব দিকে রাস্তাঘাট, আপনার কমিউনিকেশন, মানে সব দিকে আমাদের এখন উন্নয়ন। এখানে কিছুদিন আগে দেখেছেন আমাদের এখানে যেহেতু আমাদের 2টো মেডিকেল কলেজ আছে, আরও অনেক মেডিকেল কলেজ আসতে চাইছে, অনেক মেডিকেল কলেজ শুরু করেছে। আমি বলছি আমরা আপনাদের মানে স্বাগত জানাই, কিন্তু আইন মেনে করতে হবে। মানে করে এলাম আর করে দিলাম এইভাবে হবে না, আমাদের বুঝাতে হবে। এবং যদি আমরা দেখি যে না আপনারা ঠিক মতো আইন মেনে আপনারা কাজ করছেন, নিশ্চয়ই আমরা তাদেরকে পারমিশন দেব। তো সেটা আমরা করছি। ডেন্টাল কলেজ কোনোদিন ভাবিনি, 4-5 মাসের মধ্যে ডেন্টাল কলেজ প্রধানমন্ত্রীজি এসে 50 সিটে এখানে উদ্বোধন করলেন। ডেন্টাল কলেজের যারা এখানে ইন্সপেকশন করতে এসেছিল অনেকে এসে বলছেন যে এইরকম ডেন্টাল কলেজে যা দেখলাম জিনিসপত্র এবং এত সুন্দর তার ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের কয়েকটা ডেন্টাল কলেজে হয়তো এইরকম আছে। তো আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করছি। নার্সিং কলেজ এখানে হয়েছে, আগামী দিনে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজ করার চিন্তা ভাবনা আছে, এখানে ফার্মেসি কলেজ আছে। তো সব মিলিয়ে একটা মেডিকেল হাব আমরা করার চিন্তা ভাবনা করি। সুপার স্পেশালিটি এখানে শুরু হয়ে গেছে। এখানে নিউরো সার্জারি থেকে আরম্ভ করে ইউরোলজি থেকে আরম্ভ করে সব ধরনের এখন ট্রিটমেন্ট আমাদের আগরতলা মেডিকেল কলেজে হচ্ছে। আমরা চাই যে বাইরের থেকে যারা ডিস্ট্রিক্ট থেকে আগরতলাতে যাতে কম আসে, যাতে লোড কম হয়, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রমা সেন্টার খুব ইম্পর্টেন্ট। ট্রমা সেন্টার আমরা সাউথ ডিস্ট্রিক্টে শান্তির বাজারে করেছি, আমরা আপনার গুমতি ডিস্ট্রিক্টে করেছি, উদয়পুরে, আমরা আগরতলাতে আছি, আমবাসা করেছি, ধর্মনগরের মধ্যে, অর্থাৎ সবটি ডিস্ট্রিক্টে আমরা চাইছি যে এই ট্রমা সেন্টার হোক। কার্ডিয়াক সেন্টার পর্যন্ত আমরা আমবাসাতে করেছি। আমি শুনে খুব খুশি হয়েছি, ওখানে বহু লোক যারা হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় আস্তে আস্তে মারা যেত, সেখানে অনেকটা ওদের সুবিধা হচ্ছে এবং অনেক মানুষ এখন বেঁচে যাচ্ছে। আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে।
আমার এখানে প্রায়শ মানুষ আসে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এত বড় একটা যোজনা, পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। যেটা কি করে সম্ভব? 5 লাখ টাকা করে মানে প্রতিটি ফ্যামিলিকে দেবেন প্রতি বছর, এটা কি করে সম্ভব? কিন্তু সাকসেসফুল প্রধানমন্ত্রীজি যা বলেন, গ্যারান্টি যেটা দেন, আর গ্যারান্টিরও গ্যারান্টি দেন। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। ওনার এই পথ দেখানো রাস্তায় আমরাও হাঁটলাম, কারণ 13 লাখ লোক এর মধ্যে কভার হয়েছে। 13 লাখ লোককে আমরা কার্ড দিয়েছি, প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড। কিন্তু বাকি কোথায় যাবে? আমার কাছে প্রায় মানুষ আসে, দেখা যায় স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে আসে। কি করবো? মুখ্যমন্ত্রীর যে আমাদের ফান্ড আছে, মুখ্যমন্ত্রীর ক্রান্ত হোক, সেখান থেকে দেওয়ার চেষ্টা করি, ফার্স্টের থেকে ট্রাই করি, বিভিন্নভাবে ট্রাই করি, কিন্তু হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে, ত্রিপুরা সরকার, ওনার সাথে কথা বললাম, বলুন চলুন আমরা করি। এবং মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরা এখানে যারা আছেন সবাই কিন্তু আমাদের কামাতে যাচ্ছে। এটা রিস্ক নিলাম, প্রায় 100 কোটি টাকার এখানেও বিষয়, সেখানেও আমরা আমাদের যে বাজেট আছে সেই বাজেট থেকে চলে এসেছি। আরে আমরা এসেছি মানুষের ভোটে, আমরা এখানে আজকে সরকার চালাচ্ছি, আমরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার চালাচ্ছি। যদি আমরা ট্রান্সপারেন্ট থাকি, তো আপনারা যে কারণে পাঠিয়েছেন, তাহলে আমি কেন বা আমরা কেন আপনাদের যে কারণে পাঠিয়েছেন সেই কাজটা আমরা করবো। এটা আমাদের কি সমস্যা? ট্যাক্সের পয়সা আপনাদের থেকেই আসে, ট্যাক্সের পয়সা আপনাদের আবার দিচ্ছি, এই তো ঘটনা। এর মধ্যে ডেভেলপমেন্ট চলবে, এর মধ্যে ডেভেলপমেন্ট হবে বিভিন্ন যেসব এগ্রিকালচারই হোক, খেলাধুলার আমাদের স্পোর্টস বিভাগেই হোক, বা কৃষি ডিপার্টমেন্টেই হোক, সব ডিপার্টমেন্ট, এনিম্যাল হাজবেন্ডারি হোক, সেখানেও পয়সা রাখবো। আর মানুষের যে রিয়েল সমস্যা, এই সরকার বারবার যেটা আমরা বলি যে সমস্যার সমাধানের সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। এর আগে কি ছিল? সমস্যা ক্রিয়েট করো, সমাধান করবে না, ক্রিয়েট করে করে থাকো। তবে আপনারা তার একটা উদাহরণ দেখুন, ব্রুরিয়ান শরণার্থী প্রায় 23 বছর ধরে সমাধান করেনি এই আগের এই কমিউনিস্ট সরকার, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পরে এই সমস্যার সমাধান করেছে। দিল্লির থেকে প্রায় 500 থেকে 600 কোটি টাকা দেওয়া হয়েছে, তাদের 12টা জায়গার মধ্যে ওদের সেটেলমেন্ট আমরা করতে পেরেছি। এর থেকে বড় আর জিনিস কি হতে পারে বলুন? ওদের যা যা দরকার, হসপিটাল, রাস্তাঘাট, বিজলি, স্কুল, সব আমরা দিচ্ছি। আমরা জনজাতি আমরা যে বলি বারবার যে এই সরকার জনজাতিদের একমাত্র প্রধানমন্ত্রী পারেন, ভারতীয় জনতা পার্টি সরকারই পারবে যে জনজাতিদের উন্নয়ন। আমরা এখানে আপনাদের এয়ারপোর্ট, আমরা এখন আগে আমি জানি না, এখানে যারা বয়স্করা আছেন সবাই জানেন, এখানে ছোট একটা এয়ারপোর্ট ছিল, নাম ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট। আমরা আসতাম ছোটবেলায়, কোথায় যাবে? সিঙ্গারবিল, জায়গা এখনো সিঙ্গারবিল নাম আছে এদিকে, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছোট্ট। এবং সেটা কে করেছেন? 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সেটা কে করেছেন? কি ওনার চিন্তা ভাবনা ছিল? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় সেটা সম্ভব হয়েছিল। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে এয়ারপোর্ট এই ভারতবর্ষের মধ্যে। ওনাকে সম্মান কমিউনিস্টরা দেয়নি। রাজন্য বর্গের কোনো নাম উঠলে ওদের নাম নিত না ওরা। আজকে এমবিবি কলেজ বলুন, মহারানী তুলসীবতী স্কুল বলুন, যেখানে যান, নীলমহল বলুন, ওদের স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বাজার, সমস্ত জায়গায় ওনারা কাজ করেছেন। তো ওনাদেরকে আপনারা সম্মান দেবেন না? কারণ সম্মান দেননি এই কারণে। যদি সম্মান দেয় তাহলে তো ওনাদের সমস্যা হয়ে যাবে। রাজন্য আমলে যে কাজগুলো করেছে, আর আমাদের সরকার মানুষকে সম্মান দিতে চায়, এই কারণেই এয়ারপোর্টের নাম বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেটা করা হয়েছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে মর্মমূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন আগের এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্ট, সেটাকে নামকরণও করেছিলেন। কিন্তু আমি যখন কথা বললাম, দিলীপবাবুও জানেন বিষয়টা, মূর্তিটা ওখানেই ছিল, কিন্তু মূর্তিটা ফাইবার গ্লাসের, সেটাকে এখানে যে নতুন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, সরানো যাবে না, ভেঙে যাবে।